আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ71.টিভির পর্দায়। আপনাদের সঙ্গে আজ স্বাস্থ্য বিষয়ক এক বিশেষ অনুষ্ঠানে আমি রয়েছি জিতু রায়। আজ আমরা কথা বলবো ডেঙ্গু পরিস্থিতি নিয়ে। মুন্সিগঞ্জে এই ডেঙ্গু পরিস্থিতি কতটা ভয়ঙ্কর সেটি শুধুমাত্র সদর হাসপাতালের একটি পরিসংখ্যানে কিন্তু সেটি অনুধাবন করা যায়, কিন্তু এটিকে পরিসংখ্যানের মাপকাঠিতে বা সীমাবদ্ধতা করা যাবে না, কেননা সেটি মাত্র শুধু সরকারি হিসাব। হাজারের ওপর রোগী চিকিৎসা নিয়েছে মুন্সিগঞ্জ সদর হাসপাতাল থেকে। এখনো প্রায় 66 জন রোগী মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রয়েছে। সেই জায়গা থেকে মুন্সিগঞ্জের শুধুমাত্র সরকারি হিসাবটি আমরা আমাদের কাছ থেকে জানাতে পারলাম, কিন্তু বেসরকারি পর্যায়ে অধিকাংশ রোগীরা কিন্তু চিকিৎসা নিচ্ছেন। সেটি যদি মুন্সিগঞ্জের বিভিন্ন ক্ষেত্রে মিলিয়ে দেখা হয় তার সংখ্যা কিন্তু অনেক বাড়বে। সেই জায়গা থেকে বোঝাই যাচ্ছে মুন্সিগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি অন্যান্য জেলার চাইতে কতটা ভয়াবহ রূপ নিয়েছে। এই অবস্থাতে শিশু, বৃদ্ধ এবং পুরো পরিবারকে নিরাপদ রাখবার জন্য আমাদের করণীয় সম্পর্কে সচেতন হতে হবে। আর এই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ আমাদের সাথে এই বিষয় সম্পর্কে জানাতে যুক্ত হয়েছেন মুন্সিগঞ্জের একজন পরিচিত মুখ, ডাক্তার মোহাম্মদ নাজমুল হাসান, যিনি ব্রেন, স্নায়ুরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেড। আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার মোহাম্মদ নাজমুল হাসান। আপনাকে স্বাগত নিউজ71.টিভির পর্দায়। ধন্যবাদ জিতু সাহেব, আপনাকে আজ ডেঙ্গু সম্বন্ধে বলার জন্য। আমরা একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে। আপনি শুনেছিলেন আমি কথা বলছিলাম, মুন্সিগঞ্জে সদর হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতি প্রায় হাজারের উপরে রোগী সেখান থেকে চিকিৎসা নিয়েছে। এখন পর্যন্ত 66 জন রয়েছে। এটি আমাদের কাছে সরকারি হিসাব, কিন্তু এখন পর্যন্ত অনেকেই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমরা আজকে আপনার সঙ্গে কিছু আলোচনা করবার চেষ্টা করব। শুরুতে যদি আমরা যেটা লক্ষ্য করছি, আমি যদি আপনাকে সহজ করে বলতে চাই, আমি আমার পুরো পরিবার সহ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আমার প্রতিবেশীরা আক্রান্ত হয়েছেন। একজন ডেঙ্গু রোগী হবার পরে মানসিক একটা চাপের মধ্য দিয়ে যায়, অনেক প্রশ্ন আমাদের মধ্য দিয়ে ঘোরাফেরা করে। আমি চেষ্টা করবো আমার দর্শকদের আজকে আপনার মাধ্যমে সবকিছুই জানাবার জন্য। শুরুতে আপনার কাছে যেটি জানতে চাইব, ডেঙ্গু আসলে কি আর এই রোগটা কিভাবে ছড়ায়, এই শব্দটা আমি আপনাকে কিভাবে বলছি। কিছুক্ষণ আগে আমি একটা পরিবারের সাথে কথা বলছিলাম, তারা বলছেন এখন আমাদের কাছে বিশ্বাস হয় না এটা ভাইরাস জনিত, বলছে এটা ছোঁয়াছুঁয়ি রোগ। আসলে ডেঙ্গু কি? হ্যাঁ, ধন্যবাদ জিতু সাহেব। আসলে এই ডেঙ্গু হচ্ছে এক ধরনের ভাইরাস জনিত রোগ। সেটা অবশ্যই মশাবাহিত। মশা বলতে আমাদের যে এডিস যে মস্কিটো, আপনার এডিস যে মস্কিটো, সেটার বাইট মানে কামড়ের মাধ্যমে আপনার হবে। এখন যেহেতু বর্ষাকাল, আমরা জানি যে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এই সময়টাতে কিন্তু ডেঙ্গুর প্রকোপ অনেক বেড়ে যায়। কিন্তু আমি মানে সত্যি খুব আতঙ্কিত এই কারণে, আমি তো ঢাকাতে থাকি, আমি ঢাকাতে আমাদের হসপিটাল আছে, ওখানে কাজ করি, প্লাস মুন্সিগঞ্জ কাজ করি। মুন্সিগঞ্জে যে আউটব্রেকটা হয়েছে, আসলে আমি নিজে যেতে মুন্সিগঞ্জ সন্তান, সেই হিসাবে আমার কাছে অবাকই লেগেছে। কারণ আমরা যে পরিমাণ ডেঙ্গু রোগী পাই এখন কিন্তু ঢাকাতে কম, কিন্তু মুন্সিগঞ্জে যে রিপোর্টটা দেখলাম, হসপিটালে তিল ধারণার জায়গা নেই। তা আপনি যে কোশ্চেনটা শুরু করেছিলেন যে আসলে ডেঙ্গু রোগ কিভাবে ছড়ায়, আমি আগেও বলবো, এখনো বলতেছি, এটা হচ্ছে মশাবাহিত রোগ। ডেঙ্গু যে এডিস মশা, এই মশার কারণে পেশেন্টের কাছ থেকে কামড়ের মাধ্যমে আমার কাছে আসবে। সো এইভাবে কিন্তু ডেঙ্গু রোগ ছড়ায়। এবং এই এডিস যে মস্কিটো, সেটা কিন্তু আমাদের ফ্রেশ পানিতে, আশ্চর্য অবাক হবেন, ফ্রেশ পানিতে সে থাকে, পরিষ্কার পানিতে। আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে নালা ডোবাতে, হ্যাঁ, আমরা ভেবে থাকি যে যেখানে ময়লা জমে আছে, আবর্জনা, হয়তো সেখানেই হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আশ্চর্য। আপনি দেখবেন আমরা যেটা বলি, বাসার আপনি ফুলের টব কিনেছেন, সেখানে পানি দিচ্ছেন, সেখানে কিন্তু ডেঙ্গুর যে লার্ভা ওইখানে ওটা জন্মায় এখানে। আচ্ছা। এবং আপনার টায়ার একটা ফেলে রাখছেন, একটা টব ফেলে রাখছেন, একটা বালতি ফেলে রাখছেন, ওই বৃষ্টির যে পানি, সেখানে ওই মশার ডিমগুলা গ্রো করে, সেখান থেকে মশা হয়, এবং এই মশাগুলা এই ডেঙ্গু যে ভাইরাস সেটা ক্যারি করে। এখন আপনার এই কারণে এই মশা যখন আপনাকে কামড় দিবে, আপনার ডেঙ্গু হবে। এবং আপনার দেখা যাচ্ছে একই ফ্যামিলিতে 5 জন হয়ে যাচ্ছে। ওই মশা যখন ডেঙ্গু হয়েছে, এই মশা আরেকজনকে কামড় দিবে, পরিবারের অন্য সদস্যের, এভাবে সে ছড়াবে। আচ্ছা, আমার এর মধ্যে একটা প্রশ্ন থেকে গেল। সাধারণত এটা একটা বর্ষাকাল, বৃষ্টির মৌসুম, স্বচ্ছ পানিতে ডেঙ্গুর প্রজননটা হয়ে যাচ্ছে। সাধারণত পরিষ্কার পানিতে, বৃষ্টির পানিটা যখন কোনো পাত্রে পড়ছে, সেটা কতদিন হলে পরে ওই রকম সুযোগটা ঘটছে ডেঙ্গুর বিস্তারের, এইটা একটু জানা দরকার। ইউজুয়ালি আপনি যখন এখন বৃষ্টি সিজন,
আপনি কিন্তু দেখা যাচ্ছে আপনি ছাদের মধ্যে আপনি একটা প্লাস্টিকের বোতল রেখে আসছেন, বৃষ্টি পানি পড়ছে, ওইখানে কোনো না কোনো একটি ডেঙ্গু মশা যদি চলে আসে, একটা মশা চলে আসে, সে ডিম পারবে এবং এই ভাইরাস হবে। এবং যখনই ডিম থেকে একটি মানে আক্রান্ত, আপনি যেটা কথা বলেন যে মশাটা, সেটা 1 থেকে 7 দিন, এই 7 দিনের মধ্যে কিন্তু মশার মধ্যে ঢুকে যাবে। এবং আশ্চর্য ব্যাপার হচ্ছে, যখন আপনাকে একটা কামড় দিল, আপনি কিন্তু তখনই ডেঙ্গু হবে না। এটা আপনি কামড় দিবেন, সেটা আপনার 1 থেকে 7 দিন পর সিমটম শুরু হবে। আচ্ছা আচ্ছা। সো দেখা যাচ্ছে আপনার 7 দিন আগে আপনি কোনো কারণে, আমি মুন্সিগঞ্জে আসছি, আচ্ছা, আমি একটি কামড় খেলাম, আমি ঢাকা চলে গেলাম, সাথে সাথে কোনো উপসর্গ দেখা যাচ্ছে না, ঠিক 4-5 দিন পর আপনার জ্বর শুরু হবে। এবং এই জ্বরটা অন্য জ্বর থেকে আলাদা। আচ্ছা। যে জ্বরটা হবে, আমার কাছে মনে হবে আপনার শরীর প্রচন্ড ব্যথা। আমি যেটাকে বলি, একটা মানুষকে যদি লাঠি দিয়ে পিটানো হয়, যে ব্যথা, সেম টাইপের ব্যথা। আপনি যখন যদি কখনো ডেঙ্গু জ্বর দিয়ে আপনার ফ্যামিলি আক্রান্ত, যার হয়েছে বুঝেছেন, আমি নিজেও আক্রান্ত ছিলাম আজ থেকে 10 ইয়ার্স আগে। প্রচন্ড ব্যথা, মনে হচ্ছে আমাকে কেউ মেরেছে, এবং চোখে ব্যথা হবে, মাথা প্রচন্ড ব্যথা হবে, মনে হচ্ছে আমি মারা যাচ্ছি, এরকম। আচ্ছা আচ্ছা। এই উপসর্গগুলোর মধ্যে যদি প্রথমেই কেউ বুঝতে, অনুধাবন করতে চেষ্টা করে যে আমার ডেঙ্গুর সিমটম রয়েছে কিনা, মাথা ব্যথা বলছেন, শরীর পেটাচ্ছে এরকম অনুভূতি, প্রচন্ড জ্বর হতে পারে, এই অনুভূতিগুলোর সাথে আরো কিছু কিছু কি আছে যেটা দেখলে সে মোটামুটি নিশ্চিত হয়ে যাবে সিবিসি করবার আগে বা ডেঙ্গু পরীক্ষা NS1 করার আগে যে আমার ডেঙ্গুর দিকে যাচ্ছে? আর কোনো কি লক্ষণ প্রাথমিকভাবে? আপনাকে প্রথমেই ভাবতে হবে আপনি কোন এরিয়াতে আছেন ফার্স্ট। যেহেতু আমাদের মুন্সিগঞ্জের মধ্যে এখন যদি একবার কারো জ্বর আসে, ফার্স্ট ভেবে নিবেন এটা ডেঙ্গু জ্বর। কেন? এপিডেমিক, মানে ওই এরিয়াতে আপনার এটা হচ্ছে। সো আপনার জ্বর আসলে আপনাকে দেখার ফার্স্টে ডেঙ্গুর জ্বর চিন্তা করতে হবে। অন্যান্য জ্বর থেকে একটু আলাদা করে, আপনি যদি কোশ্চেনটা করেছেন, এটা আলাদা করে রাস্তা হচ্ছে, ডেঙ্গু জ্বরে ইউজুয়ালি 7 দিনের মধ্যে একটা পিরিয়ড থাকে। আপনি যেটা বলছেন যে 7 দিন পরে উপসর্গ দেখা দেয় কামড় দেওয়ার, হ্যাঁ, কতদিন পর্যন্ত অপেক্ষা করো? আমরা যেটা সাধারণত শুনি যে 3 দিন পর্যন্ত অপেক্ষা করো, তারপরে পরীক্ষা করো, 4 দিনে পরীক্ষা করো, ওইটার কোনো মেডিকেল টার্ম আছে এরকম কিছু, নাকি আমরা 3 দিন পরে একটু দেখে নেই তারপরে করবো না, এরকম কিছু? এটা আসলে এখন আপনি যে কোশ্চেনটা করেছিলেন হচ্ছে আপনার একটা রোগী জ্বর আসলো, হ্যাঁ, আমরা বলি আসলে ইউজুয়ালি নরমাল ভাইরাস জ্বর 3 দিনে ভালো হয়ে যায়। আচ্ছা, ঠান্ডা কাশি হয়, জ্বর হয়, আমরা ভাইরাস জ্বর বলি কমে যায়। কিন্তু যখন ডেঙ্গু জ্বর আপনি যখনই দেখবেন একটা রোগী হঠাৎ করে সাডেন ভালো ছিল, হঠাৎ করে জ্বর 103-4 হয়ে যায় কিন্তু, এবং আমি এরকম পেয়েছি, 5ও পেয়েছি। আচ্ছা। তো এরকম যদি হয়, দেখছে প্রথম 3 দিনে কিন্তু আমরা নরমালি সিবিসিতে প্লাটিক কারণ কমে না প্রথম 3 দিনে, হ্যাঁ, তখন আমাদের করতে হয় NS1 একটি পরীক্ষা আছে, যেটা হচ্ছে অ্যান্টিজেন টানো পরীক্ষা করি। এটা অ্যাভেলেবেল এখন, আপনি সরকার রেট করে দিয়েছে, সরকারি রেট আমরা করছি আমাদের আয়াত মেডিকেল সেন্টারে। তো আমরা প্রথমে সিবিসিটা করি, কিন্তু সিবিসির মধ্যে প্রথম সিরিয়াসে চেঞ্জ আসা কঠিন, প্লাটিকটা কমে থার্ড ডে থেকে, যার কারণে আপনি প্রথম সিবিসি দেখে কিন্তু একটু রিপোর্ট নরমাল আছে, স্বাভাবিক, হ্যাঁ, আপনি তখন প্লাটিক কমে না, মানুষ ভাবে এটা নরমাল। থার্ড ডে থেকে শুরু হয় প্লাটিক কমা শুরু হয়, এটা আপ টু 5 to 6-7 ডে পর্যন্ত কমতে থাকে। আর এই থার্ড ডে থেকে কিন্তু রোগী খারাপ হয়, আচ্ছা, এবং জ্বরও কমতে থাকে, জ্বর কমে যায়, হ্যাঁ, কিন্তু তার শারীরিক আরো খারাপের দিকে যাচ্ছে। হ্যাঁ, আমি আপনি এই অনুষ্ঠানে বলতে চাই, ডেঙ্গু রোগী যে মারা যাচ্ছে, আমরা ডেঙ্গু আতঙ্কিত হয়ে যাই। মোস্ট অফ দা যখন জ্বর কমে যায় তখনই খারাপ হয়, রোগী ভাবে আমি ভালো আছি, কিন্তু তখনই প্লাটিক কমে যায় এবং তার ব্লাড প্রেশার কমা শুরু করে, এবং রোগী ভাবে আমি বাসায় আছি, তার ব্লিডিং, প্লাটিক কমে গেলে ব্লিডিং হবে, প্রেশার কমে গেলে আপনি বিভিন্ন অর্গান এফেক্টেড হয়ে মারা যাচ্ছে। দর্শক, News71.tv পর্দায় আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ডাক্তার মোহাম্মদ নাজমুল হাসান। তিনি মুন্সিগঞ্জের একজন পরিচিত মুখ, এই কারণে মুন্সিগঞ্জের সন্তান, এবং তিনি একজন স্বনামধন্য ডাক্তার, এবং তিনি সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নিউরোলজি বিভাগ, ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল। আর আমরা রয়েছি মুন্সিগঞ্জের আরো একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হাতিমারাতে, আয়াত মেডিকেল সেন্টারে। আজ কথা বলছি ডেঙ্গু সম্পর্কে, কেননা ডেঙ্গু আমাদের মুন্সিগঞ্জে প্রকোপ এতটাই বৃদ্ধি পেয়েছে যেটি একটি এখন প্যান্ডামিকের মতো হয়ে গেছে। সেই জায়গা থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা যুক্ত আছেন এবং পরবর্তীতে যারা ভিডিওটি দেখবেন, আশা করছি আপনারা ছোট ছোট কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, কেননা ডেঙ্গু হলে পরে মানুষের মধ্যে মানসিক একটা পরিবর্তন আসে, আতঙ্ক সৃষ্টি হয়। সেই বিষয় সম্পর্কগুলো তো আমরা আজকে আরো বেশি শুনবো, আরো বেশি জানবো। আমার সঙ্গে ডাক্তার রয়েছেন, এবং আমরা যেটা জানছিলাম ডেঙ্গুর প্রাথমিক লক্ষণগুলো কি কি, এবং বিপরীত ধর্মী কি ঘটনা ঘটতে পারে তৃতীয় দিন থেকে। আচ্ছা, আমরা যদি এখন যেটা জানতে চাই যে ডেঙ্গুর ওয়ার্মিং সাইন গুলো কখন, ওয়ার্মিং সাইন কি দেখলে আমরা বুঝবো যে এই মুহূর্তে আমরা বিপজ্জনক পরিস্থিতিতে আছি? হ্যাঁ, আমাদের কাছে অনেক রোগী আসে, বলে আমার তো জ্বর 3 দিন হয়েছে, আমি কি আসলে ভর্তি হবো নাকি আমি
কখন বুঝবো খারাপের দিকে যাচ্ছে বা কখন রোগীটা ভর্তি করা উচিত? যদি মনে হয় ডেঙ্গু জ্বরের সাথে আপনি কনফার্ম হয়ে গেলেন, আমরা একটা সিবিসি করলাম, একটা NS1 অ্যান্টিজেন পজিটিভ থাকে, যদি তার সাথে বমি শুরু হয় এবং হাত পা আপনার আমরা বলি কোল্ড ক্লাইমিং, মানে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, ডেঙ্গু রোগীর যদি কোনো পেটে ব্যথা হয় আপনি মাস্ট ভর্তি। যদি বমি হয় আপনাকে ভর্তি করে দিতে হবে। যদি তার ব্লাড প্রেশার কমে আসে তাকে ভর্তি করতে হবে। এখন যেটা প্রাথমিকভাবে দেখছি যে প্রেশারটা কমে আসছে, অনেকের এই লক্ষণটা দেখা দিচ্ছে, প্রেশার কমে যাচ্ছে। হ্যাঁ, সেই মুহূর্তে যেসব পেশেন্ট গুলো বাড়িতে থাকবে তাদের জন্য আপনার পরামর্শটা কি হতে পারে? তার আসলে পুরো এই প্রক্রিয়াটার মধ্যে কিভাবে সে সুস্থ থাকতে পারে বলুন? আমি এটা বেশি দেখছি যে প্রেশার কমে যাচ্ছে। হ্যাঁ, আমি তো আপনি আগেই বলেছি আসলে থার্ড ডেতে কিন্তু আমাদের থার্ড ডের পরে কিন্তু আসলে কমপ্লিকেশনটা শুরু হয়, জ্বর কমে যায়, সে হয় ভালো আছে। তো থার্ড ডের পরে ব্লাড প্রেশার কমতে শুরু করে। আচ্ছা, ব্লাড প্রেশার কেন কমে? আমাদের রক্তনালীতে যে ফ্লুইড গুলো থাকে সেগুলো আমাদের বিভিন্ন স্পেসে চলে যায়, লাংসে চলে যায়, পেটে পানি চলে আসে, তখন দেখা যায় কি বিপি ফল করা শুরু করে এবং ওই সময় রোগী হাত পা ঠান্ডা হয়ে আসে। আপনাকে মাস্ট ভর্তি করতে হবে, কারণ আপনাকে ফ্লুইড যেহেতু চলে গেছে, আপনাকে ফ্লুইড রিপ্লেসমেন্ট দিতে হবে। আচ্ছা, এই কারণে তাকে ভর্তি করা উচিত। আপনার বমি হচ্ছে, তখন আর মুখে ফ্লুইড গ্রহণ করার সুযোগটা নাই। অ্যাকচুয়ালি তখন আমাদের ডেঙ্গু রোগীর আপনার 3 থেকে 5 দিনের যে ফ্লুইড কমে যায়, অ্যাভারেজে আপনার 2.5 থেকে 3 লিটার ফ্লুইড লাগে। আচ্ছা, আপনি খাওয়ার পর বডি রিকোয়ারমেন্ট আছে, এই যে লস হলো সেটাকে আপনি আসলে মুখে পূরণ করা কঠিন। আচ্ছা, এই জন্য আমরা বলি ভর্তি হন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ডেঙ্গু জ্বরে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক লাগে না, অ্যান্টিভাইরাল আবিষ্কার হয়নি, শুধু জাস্ট আপনাকে সাপোর্টিভ ফ্লুইড ম্যানেজমেন্ট আর জ্বরের জন্য না পান। আচ্ছা, ফ্লুইড ম্যানেজমেন্টে আমার কিছু কথা রয়েছে। এটাকে অনেকে গ্রামের মানুষ সাধারণ ভাষা বলে এটা একটা বড় লোকের রোগ। বড় লোকের রোগ হচ্ছে এই কারণে যে ফ্লুইড গুলি সাজেস্ট করা হয় সাধারণত, যেমন ডাবের পানি যেটা অনেক বেশি দাম, তারপরে মালতা, এই জাতীয় ফ্লুইড গুলির কথা বলে, যেটা নিতে আসলে এই প্রসেসটাতে আদর্শ ফ্লুইডটা কি হতে পারে একজন রোগীর জন্য, যেটা সাধারণভাবে সব মানুষের জন্য নিজের মধ্যে করা যেতে পারে? কারণ ডেঙ্গু রোগী হলে অনেকে আতঙ্কিত হয়ে যায় যে এটা ম্যানেজ করবে কিভাবে। আবার একই পরিবারের 4-5 জন হলে তাদের জন্য আরেকটা বড় অর্থনৈতিক ধাক্কা হয়ে যায়। আপনি কি সাজেশন দেবেন আমাদের দর্শকদেরকে? হ্যাঁ, যদি সাহেব, এটা আসলে খুবই একটা মানে গুরুত্বপূর্ণ কোশ্চেন। আসলে আমি দেখি যে আমি তো হসপিটালে অনেক রোগী ম্যানেজ করেছি, তো দেখা যায় তারা ডাব কেনার জন্য অস্থির হয়ে যাচ্ছে, তারা মালটা কেনার জন্য অস্থির হয়ে যাচ্ছে। আপনি কিন্তু সিম্পল যে আমরা যে নর্মাল স্যালাইন, আমরা ওটস স্যালাইন খাই, সেটাকে খাইলে কিন্তু আপনার ফ্লুইড হয়ে যাচ্ছে। আচ্ছা, এছাড়া আপনি ধরেন শরবতে পানি, সেটা লেবুর শরবত হতে পারে। লেবু শরবত হতে পারে, আপনি লবণের মধ্যে আপনার লেবু শরবতের সাথে একটু লবণ মিশিয়ে নেন, সেটা হয়ে যাচ্ছে। আপনার ধরেন যে কোনো ফল হোক, আপনি ফলের ফ্লুইডের পরিমাণ বাড়ায় দেন। আপনি এখন যেহেতু আম আছে, আম খেতে পারেন, আচ্ছা, যে কোনো ফল হয় খেতে পারেন, চিরা আছে, চিরা পানি খেতে পারেন আপনি, আচ্ছা, আচ্ছা, ভাতের মার খেতে পারেন আপনি, ডালের পানি খেতে পারেন আপনি। তো আমাদের আসলে আমরা বলি সবাই ডাব কিনে নিয়ে আসে, আসলে এটা যে ওই টাকা দিয়ে আসলে আপনি অনেক কিছু খাওয়া সম্ভব। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমরা যেটা ভাবি ডেঙ্গু হয়েছে মানে সবাই বলে ফোন করে একজন আত্মীয়কে ডাব খাও, ডাব খাও, মালতা খাও, ভালো হয়ে যাবা। তাহলে সেই অর্থটা দিয়েও আপনি বলছেন যে আমাদের হাতের কাছে অল্প পয়সায় যা আছে সেটাও আমরা করতে পারি। ওর স্যালাইন নিতে পারি, চিরা পানি নিতে পারি, এগুলো নিয়ে আমাদের স্বাভাবিক ফ্লুইডটা পূরণ হওয়া সম্ভব। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা যেটা জানতে চাইবো যে কখন ডেঙ্গু রোগী 3 দিন বা 4 দিন বা অনেকে প্রথম দিনে আতঙ্ক হয়ে যায় যখনই 3য় দিন NS1 করে দেখে যে আমার ডেঙ্গু হয়েছে, বা যদি পরিবারের অন্য সদস্যদের ডেঙ্গু হয়ে যায় তখন সবাই আতঙ্কিত হয়ে যায়, আমার পরিবারের সবাই আমরা ডেঙ্গু আক্রান্ত। আপনি প্রথমে তাদেরকে কি পরামর্শ দেবেন? বাড়িতে থাকবে না তিনি হাসপাতালে যোগাযোগ করবে নাকি কোনো ডাক্তারের চেম্বারে যোগাযোগ করবে? এই বিষয়টা সম্পর্কে আপনার ধারণাটা কি? আসলে ডেঙ্গু ফিভারে আসলে সব রোগী যে আপনার ব্লাড প্রেশার কমে যাবে, প্লেটলেট খুব কমে যাবে ব্যাপারটা তা না। আমরা প্রথমে দেখি আগে জ্বর কয় দিনের। যদি আমরা দেখি যে এটা 3 ডেজের মধ্যে হয়েছে, তখন আমরা একটা সিবিসি করব এবং আমরা NS1 পরীক্ষা করব। তো করে আমরা দেখি এটা পজিটিভ হয়েছে কিনা। যেহেতু আমার থার্ড ডে থেকে আমার প্লেটলেট কমে যায় এবং ব্লাড প্রেশার কমে যায়, সো আমি বলবো এই দুটা জিনিস জাস্ট একজন ডক্টরের পরামর্শ করা উচিত। আচ্ছা, আমরা দেখি সবচেয়ে প্লেটলেট কমে গেলে সব আতঙ্কিত হয়ে যায়। আমি যারা প্লেটলেট কমে যায় এই প্রোগ্রামের মাধ্যমে বলতে চাই, এটা নিয়ে আতঙ্কিত হবেন না। মোস্ট অফ আমরা আতঙ্কিত হবে ব্লাড প্রেশার কমে যায়। যত রোগী খারাপ হয়, প্রেশার কমে যায়, অজ্ঞান, মানে তারপরে সব মাল্টি অর্গান বলি আমরা,
কিডনি সমস্যা হবে, হার্টের সমস্যা হবে, ব্রেনের সমস্যা হবে। তাহলে কি তাকে আপনি পরামর্শ দিচ্ছেন যে তৃতীয় দিন যাওয়ার পরে তার ব্লাড প্রেশারটা ঠিক আছে কিনা দিস ইজ ইম্পর্টেন্ট, চেক আপ করে যেতে হবে? হ্যাঁ, এই তো কথাটা ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু আমরা আসলে কি প্লাটিলেট কমে গেছে, তবে হ্যাঁ ইউজুয়ালি 50,000 এর নিচে যদি প্লাটিলেট কমে যায় আপনাকে অ্যাডমিশন আমরা বলি, একটু অ্যালার্ট হয়ে যায়, আপনি একটু ব্লাড গ্রুপ করেন, একটা রক্ত রেডি রাখেন, এবং 20,000 হয়ে গেলে আমরা চিন্তা করি আমরা প্লাটিলেট দিব কি না দিব, কিন্তু 10,000 হয়ে গেলে আমরা প্লাটিলেট দিয়ে দিই। যদিও আমার এক্সপিরিয়েন্সে যদি কোনো ব্লিডিং না থাকে আমি 5,000 কোনো ব্লাড ইভেন আমি দিইও নাই, রোগী ভালো ছিল, ওখান থেকে বেরিয়ে আসতে পারছে। আচ্ছা, কিন্তু আমরা এত আতঙ্কিত, রোগীর লোক একটা প্রেশার থাকে, আমার রোগী 10,000 হয়ে গেছে, তাদের ব্লাড দেন, প্লাটিলেট দেন। সো এটা একটা প্রেশার আসলে আমাদের চিকিৎসা ক্ষেত্রে আমরা অনেক সময় রোগীকে বলি যে আপনি আতঙ্কিত হবেন না, ব্লাড প্রেশার ঠিক আছে, কিন্তু প্লাটিলেট কমে যাওয়ার কারণে তখন কিন্তু তারা আত্মা আতঙ্কিত হয়ে যায়। আমরা তাকে বলি যে আসলে আমি ব্লাড প্রেশার ভালো আছে, আপনি চিন্তা করেন না। কিন্তু অনেক সময় দেখা রোগীর অনেক সময় হ্যাঁ এরকম হয়, যদি বিল্ডিং আছে আপনার প্লাটিলেট 20,000 উপরে, আমরা কি প্লাটিলেট দিয়ে দাও। আচ্ছা, আমার এখানে কোশ্চেন, ব্লিডিংটা কোন দিক থেকে বের হতে পারে মনে করেন? ভেরি গুড কোশ্চেন। আমি সবাইকে বলবো, অনেকে প্রথম যখন শুরু হয় ব্রাশ করতে গিয়ে ব্লিডিং হয়, কারণ এখানে মিউকাসাতে ব্লিডিংটা তাড়াতাড়ি আসে, নাকে ব্লিডিং হতে হবে, আপনার বমির সাথে রক্ত আসতে হবে, আপনার পায়খানার সাথে রক্ত আসতে হবে, আচ্ছা, আপনি প্রসাব করেছেন, লাল প্রসাব করেছেন, এরকম হতে পারে। সো এবং চোখের নিচে লাল লাল, এবার আমরা বলি সাবকনজেন্টাল হ্যামোরেজ, চোখের ভিতরে কিন্তু ব্লিডিং হতে পারে, এবং অনেক সময় গায়ের মধ্যে লাল লাল র্যাশ হয়। সো এগুলো কিন্তু স্পটগুলো আমরা ডেঙ্গু রোগী যারা আছে তাদের জ্বরে এখন আক্রান্ত, এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন। এগুলো কিন্তু আপনাদের মানে আমরা বলে আপনি যে বলেছিলেন যে ওয়ার্নিং সিমটম, আমরা আসলে কখন বুঝবো, এগুলো একটু সংকেত। আচ্ছা, আপনার যে কথা থেকে আমি যুক্ত করতে চাই, একই পরিবারে 5 জন আক্রান্ত হয়েছে, হ্যাঁ, 4 জনের প্লাটিলেট খুব ভালো, একজনের প্লাটিলেট ক্রমাগত নিচের দিকে নামতে থাকছে। এইটা নির্ভর করে কিসের উপরে? এইটা আমার জানা দরকার। এটা রোগীর স্বাস্থ্যগত ব্যবস্থাপনার উপরে? এটা কয়েকটি কারণ। একটা হচ্ছে ডেঙ্গু যখন হয়, আমাদের ডেঙ্গু তখন বডিতে অ্যান্টিবডি তৈরি হয়, আপনার যে ডিফেন্স সিস্টেম কাজ করা শুরু করে। যার ডিফেন্স সিস্টেম কেউ অ্যাগ্রেসিভ হতে পারে, কেউ অল্প হতে পারে, কেউ হয়তো মিডিয়াম হতে পারে। যখনই বডি ডিফেন্স এগেইনস্ট অ্যাক্টিভিটি বেড়ে যায়, তখন দেখা যায় তাদেরকে এটা বলে আমরা সাইটোক্রোম স্ট্রং বলি। এইটা যদি হয় তখন প্লাটিলেট সাডেন ড্রপ করে। আবার কিছু দেখবেন 1,20,000 হয়েছে, কেউ 50,000 হয়েছে। সো এটা ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন ডিপেন্ড করে। আচ্ছা, তবে আমি একটি ইনফরমেশন দিতে চাই, যার একবার ডেঙ্গু হয়েছে, ডেঙ্গুর ভেরিয়েন্ট হচ্ছে 4টা। এখন অনেকে কোশ্চেন করে আমার একবার ডেঙ্গু হয়েছে, দ্বিতীয়বার কি হতে পারে কিনা? হতে পারে। হ্যাঁ। আই থিংক আপনি এই কোশ্চেনটা হয়তো করতে হ্যাঁ পারেন। হ্যাঁ হ্যাঁ। তো দ্বিতীয়বারে বলতে এই 4টা ভেরিয়েন্ট কিন্তু আছে। সো প্রথম ভেরিয়েন্টে হয়েছে, সো আপনাকে 4বার হতে পারবে। আচ্ছা, প্রথমবার যে ডেঙ্গু হয়েছে আপনি ডিফেন্স দিয়েছে, সেকেন্ড টাইম ওই ভেরিয়েন্ট আসবে না, কিন্তু আরেকটা ভেরিয়েন্ট যখন আসবে তখন কিন্তু আবার ডেঙ্গু হবে। মানে যদি আরেকটা ভ্যারিয়েন্ট সুযোগ ঘটে যায় এটা, হ্যাঁ, তাহলে সে আক্রান্ত হবে, আবার আক্রান্ত হবে। আর যদি প্রথম ভ্যারিয়েন্ট যেটা সেই ওটা দেওয়া হবে না, মশাটা যদি হয় তাহলে আর হবে না, অ্যান্টিবডি সেভাবে গঠিত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। কিন্তু খারাপ সংবাদ হচ্ছে যার সেকেন্ড টাইম ডেঙ্গু হয় সেই শকে যাবে, মানে আমরা বলি ব্লাড প্রেশার ফল করা শুরু করবে। আচ্ছা আচ্ছা। সো সেকেন্ড টাইম যে ডেঙ্গু, আমরা বলি ডেঙ্গু স্ট্রেন 2, মানে এটা কিন্তু ডেঞ্জারাস। প্রথমবার যার হয়েছে তার যদি সেকেন্ড টাইম আবার অন্য ভেরিয়েন্টে হয়, সেই কিন্তু খারাপ হয়। তার মানে যার প্রথমবার হয় নাই তার চাইতে যার দ্বিতীয়বার হওয়ার সুযোগ আছে তাকে বেশি সতর্ক থাকতে হবে, যেন দ্বিতীয়বার সে আক্রান্ত না হয়। আচ্ছা, আমার একটা সেটা হচ্ছে সহজ প্রশ্ন আর কি, প্লাটিলেটটা যখনই কমে বা এই ধরনের, আমরা এখন নানান জনের মানুষের কাছ থেকে শুনি পেঁপের রস খাও, পেঁপের রস খেলে তোমার প্লাটিলেট বাড়বে বাড়বে। আবার কেউ কেউ ডাক্তারের কাছে গিয়ে বলতে আমি শুনেছি ওই রকম একটা বিশেষ ঔষধ আছে, ওটা দেন, পাপায়া এরকম, এটা সেটা। আসলে কি এটা কার্যকর কিনা, পেঁপের রস বা পাপায়া? বেসিক্যালি আসলে এই পেঁপের রসগুলা এখনো পর্যন্ত সাইন্টিফিক্যালি প্রুভ না। তবে এখন কিছু কিছু দেখা গেছে যারা যারা পেঁপের রস খায়, পেঁপের পাতা খায়, পাপায়া যাতে কিছু ওষুধ বেরো হয়েছে, কিছু বিভিন্ন কোম্পানি বেরো করেছে, এগুলো আসলে ডকুমেন্টের কোনো প্রুফ হয়নি। তবে যেহেতু রোগীর এখন জেনে গেছে, ওরা খাওয়াচ্ছে, আমরা না করছি না, খাওয়ান। আচ্ছা 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 আচ্ছা। এখন এই অবস্থা থেকে মুন্সিগঞ্জের পরিস্থিতিটা আপনার কাছে, রোগীরা কেমন আসছেন? আপনি মুন্সিগঞ্জের সন্তান বলে আপনার কাছে এটার একটা ঝুঁকি অনেক, মানে আমি যোগাযোগটা বেশি থাকে আমি দেখছি। সেই জায়গা থেকে মুন্সিগঞ্জের পরিস্থিতিটা আপনি কি পর্যবেক্ষণ করলেন এখন পর্যন্ত? হ্যাঁ, এখন পর্যন্ত যেহেতু আমি আমাদের এখানে যে সেন্টারে ডেঙ্গুর যে সিবিসি আমি টেস্ট করেছি, আমার এখানে কমে এসেছে। তবে আমি তো দেখলাম আজকে নিউজে আসলে আপনাদের কাছ থেকে শুনলাম, মানে অনেক আক্রান্ত বেড়ে যাচ্ছে। সো
পরিস্থিতি কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে। সো আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, যেহেতু ডেঙ্গু এখনো ভ্যাকসিন মানে সারা ওয়ার্ল্ডে আছে, কিন্তু আমাদের বাংলাদেশে এখন চালু হয়নি। এবং এই ভ্যাকসিন যখন আসবে তখন তাটা কমে আসবে। তবে আমাদের এখন প্রতিরোধী জাস্ট নেওয়া উচিত। মানে এই সময়টা ডেঙ্গুর আক্রান্ত হওয়ার সময়টা আরো কতটুকু আছে আপনি মানে মনে করেন, সিজনটা আর কতটুকু রয়েছে? হ্যাঁ, আগে এক সময় আমরা বলতাম এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত, কিন্তু এখন আমি গত বছর দেখেছি ডিসেম্বর পর্যন্ত পারসিস্ট করে। আচ্ছা আচ্ছা। এখন সেটা একটা হচ্ছে ভেরিয়েন্ট চেঞ্জ হয়েছে। এখন এবার দেখলাম বৃষ্টি অনেক বেশি হয়েছে, আপনি দেখবেন এখনো বৃষ্টি হচ্ছে, সারাক্ষণ বৃষ্টি হচ্ছে। এবার যে বৃষ্টি পরিমাণ আমার কাছে মনে হচ্ছে বেশি, যার কারণে এটাও একটা কারণ হতে পারে ডেঙ্গু বাড়ার কারণ। এবং আমাদের সেই ক্ষেত্রগুলোতে আমাদের প্রতিরোধের যে বিষয়গুলোতে আমি অনুষ্ঠানের মাধ্যমে মাত্র কিছু বলবো, যে আসলে কি আমরা কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এবং যেহেতু আমাদের হসপিটালে বার্ডেনও হয়ে যাচ্ছে, এত রোগী আসলে ওনারা ডক্টররা হিমশিম খেয়ে যাচ্ছে, হসপিটালে করিডোরে হিমশিম খেয়ে যাচ্ছে। এবং আপনি দেখবেন যদি আপনি এত মশারি দিতে না পারেন, আপনি গিয়েছেন ওইখানে রিপোর্ট করতে, ওখানে এক মশা একটা কোনো যদি থাকে, আপনি কামড় খেয়ে চলে আসছেন, কারণ মশাটা ডেঙ্গু রোগী, কিন্তু এই মশা যদি আপনাকে কামড় দেয় আপনার ডেঙ্গু হয়ে যাবে। সো এই জন্য আমরা বলি যে ডেঙ্গু রোগীগুলো আছে অবশ্যই মশারির মধ্যে রাখতে হবে, কারণ ওই মশা যদি এখানে না ঢুকতে পারে, কারণ ওই মশা যদি আপনাকে কামড় দেয়, আমাকে কামড় দেয়, আমি এখানে দেখতে গিয়েছি। এই জায়গাটাতেই একটা গাফিলতি লক্ষ্য করি। ডেঙ্গু রোগীরা সদর হাসপাতালে এখনো অনেক ডেঙ্গু রোগী দেখেছি তারা মশারি ছাড়া আছে। তারা ভাবছেন যে আমার ডেঙ্গু হয়েছে, মানে আমার অবস্থা কাহিল, এখন আর আমার এটা ব্যবহার করলেও কি না করলেও কি। কিন্তু এটা যে অন্য কাউকে, তার পরিবারকে বাঁচাতে পারে, এই জায়গাটাতে তার দুর্বলতা রয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি news71.tv পর্দা। আমাদের সঙ্গে রয়েছে ডাক্তার মোহাম্মদ নাজমুল হাসান। আমরা কথা বলছি ডেঙ্গু পরিস্থিতির সম্পর্কে। যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ, আপনারা যারা আমাদের সঙ্গে এই প্রোগ্রামটি দেখছেন। এবং একই সাথে আমরা যেটা বলতে চাচ্ছি, এর পরবর্তী সময়েও যদি ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে একেবারে অনানুষ্ঠানিক ভাবে যত ছোট ছোট প্রশ্ন করে ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে বা ডেঙ্গু রোগ সম্পর্কে জানা যায়, সেগুলো কিন্তু আমি ডাক্তার সাহেবকে খুব সুন্দরভাবে চেষ্টা করেছি ছোট ছোট প্রশ্নের মাধ্যমে। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আমরা পরবর্তীতে কমেন্ট বক্স আপনাদের জন্য ওপেন রাখবো, সেখানে আপনারা আপনাদের নিজেদের পরিচয় দিয়ে প্রশ্নগুলো করতে পারেন। ডাক্তার মোহাম্মদ নাজমুল হাসান নিশ্চিতভাবে সেই সময়টাতে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ারও আপনাদেরকে চেষ্টা করবেন। আমি প্রোগ্রামটা শেষবারের দিকে চলে আসছে, একেবারে শেষের দিকে। আপনি সার্বিকভাবে কি বলবেন আসলে আমাদের এই মুহূর্তে এই প্যান্ডামিকের সময়টাতে? প্যান্ডামিক শব্দটা ব্যবহার করছি এই কারণে, সত্যিকার অর্থে মুন্সিগঞ্জের পরিস্থিতি খুবই খারাপ। একটা পরিবার যখন এই ডেঙ্গু পরিস্থিতির মুখোমুখি হয়, তারা বুঝতে পারেন কতটা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কি সাজেশন দিবেন মানুষকে বা আপনার সবাইকে, মুন্সিগঞ্জবাসীকে, যে কি করা উচিত সামগ্রিকভাবে, কি করা উচিত আমাদের? আমি দুইটা আসলে আমি টিপস দেওয়ার চেষ্টা করবো বলার জন্য। একটা হচ্ছে প্রতিরোধ কিভাবে করতে পারি, আর ডেঙ্গু হলে কি করবেন। আমি প্রথম প্রতিরোধ বলতে পারি, আপনারা যারা বাসায় আছেন এই মুহূর্তে, বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই আমরা বলি মসকিটো রিপ্লেন্ট বলি আমরা অনেক সময়, যারা বাচ্চারা যেহেতু ওরা হাফ প্যান্ট পরে চলাফেরা করে, মশার কামড় কিন্তু এখানে বেশি থাকে। সো আপনারা মশার যে আপনার কিছু ক্রিম পাওয়া যায়, এগুলো আপনার রাতবেলা দিয়ে রাখবেন। বাসায় অবশ্যই আপনি মশারি ইউজ করবেন। এবং সবচেয়ে আশ্চর্য কথা হচ্ছে ডেঙ্গু মশা কামড় দেয় কিন্তু দিনের বেলাতে। সো আমরা সব রাতের জন্য বসে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা দিনের বেলা কামড় দেয়। সো আপনারা এটা দিনের বেলা ইউজ করবেন। 3 নম্বর হচ্ছে আপনাদের বাসায় যেরকম আপনার যে টবের পানি, টায়ার যদি থাকে, সেখানে যে আপনার বোতলে পানি, এগুলো কিন্তু নিজেরা পরিষ্কার করতে হবে। আসলে সরকার তো সাপোর্ট দিচ্ছে, কিন্তু আমাদের নিজেরা সচেতন না হয় সেটা কিন্তু আসলে অনেক কঠিন এই করা। এবং আর যাদের জ্বর চলে আসে এই মুহূর্তে, জ্বর যদি আসে, বিশেষ করে মুন্সিগঞ্জ পিপলদের আমি বলতে চাচ্ছি, তারা কিন্তু অবশ্যই ডেঙ্গু NS1 CBCটা পরীক্ষা করে নেবেন। তবে যদি 3 days হয়ে যায়, তখন আমি বলবো অ্যান্টিবডি করার জন্য IgM, ডেঙ্গু, IgG এই পরীক্ষা দুটো করে নেবেন। তাহলে কিন্তু আমাদের ডেঙ্গু আমরা চিন্তা করব। এবং অনেক সময় এরকম হয় NS1 নেগেটিভ। আমি এটা বলতে চাচ্ছি ওই মুহূর্তে আপনাকে, NS1 নেগেটিভ দেখাচ্ছে কিন্তু তার শারীরিক পরিস্থিতি অবনতি হচ্ছে। হ্যাঁ, 2টা কারণে এরকম হতে পারে। আপনি 4th ডেতে ব্লাড নেন, সেখানে আপনি অ্যান্টিজেন NS1 নেগেটিভ আসতে পারে। 3rd ডেতে সে চলে যায়, ওই ভাইরাসটা ওখানে থাকে না। আচ্ছা, তখন বডিতে ইমিউনিটির কারণে অ্যান্টিবডি চলে আসে, যার কারণে তখন আপনি IgM, IgG পজিটিভ পাবেন দ্বিতীয় ধাপের পরীক্ষাতে। সো আপনি 4 দিনের পরীক্ষা করলেন, আচ্ছা, অলরেডি আপনি ওই অ্যান্টিজেন নাই, বডিতে অ্যান্টিবডি তৈরি হয়েছে। সো আপনাকে এই জন্য ওই সময় 4th ডে যদি আসে, আপনি অ্যান্টিবডি সহ পরীক্ষা করবেন, IgM, IgG একসাথে করবেন। তখন কিন্তু আমরা বুঝতে পারি আসলে এটা ডেঙ্গুর দিকে যাচ্ছে। অনেক সময় এরকমও হয়, আমি কিছু ভেরিয়েন্ট পেয়েছি NS1 নেগেটিভ, অ্যান্টিবডিও নাই।
তখন কিন্তু আমাদের ক্লিনিক্যাল জাজমেন্ট আমি দেখে দেখে রোগী বুঝতে পারি, প্লাস হচ্ছে আমরা ওই সময় প্লাটেলেট কমতে চাই, তখন কিন্তু আমরা বুঝতে পারি এটা ডেঙ্গুর দিকে যাচ্ছে। সো NS1 নেগেটিভ, অ্যান্টিবডি নেগেটিভ, তারপরে কিন্তু ডেঙ্গু হতে পারে। সো আপনারা এই জন্যই এই জিনিসটা ডক্টর বুঝবে, আসলে নিজেরা আমরা অনেক যতই জাজমেন্ট করি না কেন আসলে এটা কিন্তু আমরা নিজেরা বুঝতে পারি। সো তখন কিন্তু আপনি অবশ্যই একজন ডক্টর পরামর্শ নেবেন। আমি আগেই বলেছি, যদি পেটে ব্যথা হয়, বমি হয়, হাত পা ঠান্ডা হয়ে আসে, বাসায় টেক কেয়ার করার কেউ নাই, তারপরে কিন্তু হসপিটালে ভর্তি হয়ে যাবেন। এবং অবশ্যই ফ্লুইড ম্যানেজমেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট। এবং যারা ডেঙ্গু রোগী যদি কারো পজিটিভ আসে, অবশ্যই ব্লাড গ্রুপটা করে আপনাকে একটা ডোনার রেডি রাখবেন। আচ্ছা, যে কোনো টাইম হসপিটাল লাগতে পারে, এরকম হলে আপনাকে এই নেগেটিভ রক্ত আপনি হঠাৎ করে ব্লাড গ্রুপ নিয়ে আসো, আপনি ওই ব্লাড কিন্তু সাডেন অ্যারেঞ্জ করা কঠিন। সো এই জন্য আমরা বলবো তখন আগে থেকে যদি আপনার ব্লাড গ্রুপ জানা যায় এবং অ্যারেঞ্জ করে রাখা যায়, তাহলে কিন্তু আপনার আগে থেকে প্রিপারেশন নেওয়া সম্ভব। হ্যাঁ, এবং অবশ্যই ডেঙ্গু জ্বরের প্রচুর পরিমাণে তরল খাবার খেতে হবে। আমি আগেই বলেছি, ডালে পানি, আপনার যে কোনো ফলের শরবত খেতে পারেন, এবং শরবত, এবং ওটস লাইন সিম্পল কিনে এই ফ্লুইড খাবেন। আর যাদের জ্বর আসে স্পঞ্জিং করবেন, এবং আপনার প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবেন। আর অন্য কোনো, আমি এই প্রোগ্রামে বলতে চাই, যে ব্যথাটা হয় অনেক করে পেইন কিলার খায়, এটা খাওয়া যাবে না, প্লেটলেট কমে যাবে, আপনি ব্লিডিং হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। সো আপনারা এই কয়েকটি অ্যাডভাইস জাস্ট আমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে যারা জানে না তাদেরকেও জানাই দেন, এবং আপনারা নিজেরা মেনটেন করেন, যাতে কারণ পরিস্থিতিটা যেহেতু আমাদের মুন্সিগঞ্জে একটু বেশি। সো এই প্রোগ্রামটা যারা আছে সবাই শেয়ার করে দিবেন, যাতে করে সবাই দেখতে পারে এবং জানতে পারে। এবার সবশেষ যে প্রশ্নটা আমি করতে চাই সেটা হচ্ছে, এতক্ষণ মেডিকেল এক্সপিরিয়েন্স থেকে আপনি কথা বলছিলেন, এর মধ্যে নিশ্চয়ই যুক্ত হবে মেন্টাল একটা, রোগীর মেন্টাল হেলথটা কিরকম সেটার উপরে। সত্যিকার অর্থে কি মানসিক শক্তি রোগীকে সুস্থ রাখতে পারে কিনা? এই ডেঙ্গু পরিস্থিতিতে মানুষ যখন বিভ্রান্ত হয়ে যায়, মানুষ যখন দুর্বল হয়ে যায়, আমরা এমন শুনেছি তৃতীয় চতুর্থ দিন মানুষের মনে হয় আমি যেন মৃত্যু পথযাত্রী, মনে হয় আমি যেন মানসিক রোগী অবস্থায় যাব। সেই সময় মানসিক শক্তিটা তাকে শারীরিক শক্তিতে রূপান্তর করে কিনা, এটা একটু জানা দরকার। ডেফিনেটলি আপনি যখন কিছু রোগী আছে, আমরা যখন একটা মানুষ মারা যায়, দেখবেন কিছু লোক কান্না করে, কিছু লোক চুপচাপ বসে থাকে। সো এই সাইকোলজিক্যাল জিনিসগুলো হচ্ছে এক একজনের স্ট্রেংথ হচ্ছে এক একজনের কাছে এক এক রকম। তো যারা কান্না করে না তার মানে সে কষ্ট পায় না, ব্যাপারটা তা না, সে কান্না লুকিয়ে রাখতে পারে, সে স্ট্রেংথ থাকে। আর কেউ দেখবেন কান্না করছে, বিলাপ করে কান্না করছে, সেও কষ্ট পাচ্ছে, সেও কষ্ট হচ্ছে, বাট মেন্টাল স্ট্রেংথ ওদের অনেক বেশি থাকে। সো আমি যাদের বলবো, যাদের ডেঙ্গু হয়, আপনার আতঙ্কিত হবেন না, অবশ্যই একজন ডক্টর পরামর্শ নেবেন। তিনি আপনাকে দেখে বলতে পারবেন এটা কি মাইল্ড ডেঙ্গু না মডারেট না সিভিয়ার ডেঙ্গু। সো সে আলাদা করে দিবে, এবং সে আপনাকে বাসা চিকিৎসা করবেন নাকি হসপিটালে চিকিৎসা করবেন সেটা কিন্তু সে আলাদা করে দেবে। সো তখন কিন্তু আপনার জন্য ট্রিটমেন্ট নেওয়া সহজ হবে। কিন্তু আমি মনে করি ডেঙ্গুতে আমি মনে করি নিজেরা চিকিৎসা না করাই বেটার, তাহলে কিন্তু মৃত্যু হার কমানো সম্ভব। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা ডাক্তার মোহাম্মদ নাজমুল হাসানের শেষ কথাটা দিয়ে শেষ করতে চাই। ডেঙ্গুতে নিজে চিকিৎসা না করে একজন ডাক্তারের পরামর্শ নেবেন, এটি হতে পারে আপনার জন্য জীবন ঘাতী। সেই জায়গা থেকে ছোট্ট এই মশার কামড়কে যেমন আপনি অবহেলা করলে আপনার জীবনে দুর্গতি নেমে আসতে পারে, ঠিক ডেঙ্গু হয়ে গেল নিজে পরামর্শ করে নিজে চিকিৎসা করাটাও বিপদ হতে পারে। এজন্য আপনি একজন ডাক্তারের পরামর্শ নেবেন, তিনি আপনাকে তার অভিজ্ঞতার মাধ্যমে ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে আপনাকে ধাপে ধাপে নিয়ে যাবে, আপনি কোন পরিস্থিতি থেকে সুস্থ হয়ে উঠবেন। আমরা মুন্সিগঞ্জের এই পরিস্থিতিতে নিজেদেরকে সচেতন করব, প্রতিবেশীকে সচেতন করব, সার্বিকভাবে নিজেরা সচেতনতা বৃদ্ধি করতে পারলে তবে আমরা সুস্থ হতে পারবো। আর যেসব রোগী ইতিমধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, তারা নিজেরা নিজেদের এই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে দ্বিতীয়বার যেন আক্রান্ত না হয় সেই চেষ্টাটাই করতে হবে। আর সেই চেষ্টার মাধ্যমে আর দ্বিতীয়বার বলে রাখছি যে News71.tv আজকের আয়োজনে ডাক্তার মোহাম্মদ নাজমুল হাসানের সঙ্গে আপনারা যুক্ত ছিলেন আয়াত মেডিকেল সেন্টার থেকে, হাতিমারাতে এই মেডিকেল সেন্টারে তার কার্যালয় থেকে আমরা যুক্ত হয়েছি। এই পর্যায়ে আমরা অনুষ্ঠানটি শেষ করব, তবে শেষ এখানে নয়, এরপরেও যদি আপনাদের কোনো পরামর্শ থাকে, যদি আপনাদের কিছু জানার থাকে ডেঙ্গু প্রসঙ্গে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা ডাক্তার সাহেবের সুচিন্তিত মতামতগুলো সেখানে তুলে ধরবার চেষ্টা করব। News71.tv-র সঙ্গে যারা যুক্ত ছিলেন, পরবর্তীতে যারা রেকর্ড দেখবেন, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ডেঙ্গু পরিস্থিতিতে সচেতন থাকুন।